উনি আমার গলায় খুব জোরে কামড় বসালেন। ব্যথা সহ্য করতে না পেরে কেঁদেই দিলাম। টপ টপ করে অনবরত গাল বেয়ে ঝরে চলেছে নোনা জল, অসময়ের বৃষ্টি। নীল ভাইয়ার চোখ জোড়ায় অগ্নিগিরির দলা পুড়ে আমার দিকে তাকালো। রাগে গর্জে উঠলেন তিনি। আমার থেকে পালানোর চেষ্টা করার জন্য এটা তোর শাস্তি। খুব শখ না আমার থেকে পালানোর? শুনে রাখ, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি নীল তোকে কোথাও যেতে দেব না। আর যদি তুই আমার অগোচরে পালানোর চেষ্টা করিস তবে তোকে আমি খুন করে ফেলবো। আমার লাগছে, ফুপিয়ে কেঁদে উঠে বললাম। উনি আমার গাল ছেড়ে দিলেন, হাতের বাঁধনটাও হালকা ঢিলা করলেন। যা শুয়ে পড়, আমাকে আর রাগাস না তারা। চুপচাপ আমার কথা মতো কাজ করবি, নয়তো আমার চেয়ে বেশি খারাপ কেউ হবে না। আমায় ছেড়ে দিয়ে বলল। নীল ভাইয়ের এমন ভয়ঙ্কর রাগ দেখে 5 বছর আগের নীল ভাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে আমার। সেই লালচে চোখ, সেই রাগ, সেই গর্জে ওঠা স্বভাব, হুবাহু সব একই রকম আছে, কিচ্ছু বদলায়নি, কিচ্ছু না। ওনাকে দেখে আমার ভয় হচ্ছে, ভীষণ ভয়। গর্জে ওঠা হিংস্র সিংহকে দেখে ছোটোখাটো একটা বিড়াল অবশ্যই ভয় পাবে, ভয় পাওয়াটাই স্বাভাবিক। এখানে নীল ভাইয়ে হিংস্র সিংহ আর আমি বেচারি ছোটোখাটো বিড়াল। এই মুহূর্তে আমার প্রাণ পাখি বলছে, এখান থেকে পালা, নয়তো এই ছেলের হাতের ধোলাই খেয়েই বাসর রাত তোর কাল রাতে পরিণত হবে। উনি যেই আমায় ছেড়ে দিল, অমনি ভীত প্রাণটা নিয়ে আবারও দরজা খুলতে দৌড়ে গেলাম। কিন্তু আফসোস, লক তো দূরে থাক, ছিটকিনিতে হাতও লাগাতে পারলাম না। তার আগে রাক্ষসটা আমার আগের মতো করেই দেয়ালের সাথে চেপে ধরলো। আমি আপনার সাথে ঘুমাবো না, আপনি পচালোক, অনেক খারাপ, আমি থাকবো না আপনার কাছে, কখনো না, হেসকি তুলে বললাম। নীল ভাই আমায় আরও শক্ত করে চেপে ধরলেন। হাতে খুব জ্বলছে, কিন্তু তাতেও আমার বিশেষ কোনো খেয়াল নেই। ব্যথার চেয়ে ভয় বেশি হচ্ছে আমার। মনে হচ্ছে ওনার রাগের আগুন ঝলসে দেবে, আমায় পুড়িয়ে ছাই করে দেবে এক নিমিষে। আমি তোর সাথে কোন পচা কাজটা করেছি যে? আমি খারাপ লোক? গত 1 ঘন্টা যাবত আমি তোর সাথে একই ঘরে আছি। এখন তো তুই আমার বউ, তোর ওপর আমার অধিকার সবচেয়ে বেশি। কই, আমি তো তোর সাথে এখন পর্যন্ত কিছু করেছি? তাহলে কি করে খারাপ লোক হই আমি? কি হলো, উত্তর দে। গাল চেপে ধরে বলল নীল ভাইয়া। নীল ভাইয়ের গমগমে রাগের মতো আমার হেসকির পরিমাণটাও অস্বাভাবিক হারে বেড়ে গেছে। আমাকে চুপ থাকতে দেখে ভাইয়ের মাথার ফিউজ টোটালি ভেঙে গেল। উনি চোখ মুখ শক্ত করে আমার হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে বিছানায় ছুঁড়ে মারলেন। বিছানায় হঠাৎ ছুঁড়ে মারার কারণে কোমরে ভালো রকম ব্যথা লেগেছে। নীল ভাইয়া আমায় ফেলে দিয়ে আমার ওপর নিজের শরীরে সবটা ভর ছেড়ে দিয়ে হাত জোড়া চেপে ধরলেন। আমার সাথে থাকবি না তাই না? তুই কিভাবে আমায় রেখে যাস তাও আমি দেখে নেব, দাঁতে দাঁত চেপে রেখে বললেন। এতক্ষণে আমার প্রাণ পাখি উড়াল দিল। ওনার রাগ, জেদ আর হিংস্রতা দেখে ভেতরটা মারাত্মকভাবে আঁকুপাকু করছে। যেতে পড়ে আমার ক্ষতি করে দিলে আমি কি করব? শত চেষ্টা করেও কিছু করতে পারবো না। আমি যে বড্ড অসহায়। বুক ফেটে কান্না আসছে, তার সাথে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বুকে আটকে গেছে শ্বাস প্রশ্বাস। ওনার শরীরের ভারটাও অনেক বেশি, আমি সহ্য করতে পারছি না। সব মিলিয়ে আমার কাহিল অবস্থা। কান্নারত একটা হেসকি তুলতে আমার অবস্থা অতি খারাপে পৌঁছালো। নিঃশ্বাস আটকে গেছে আমার, আর শ্বাস নেওয়ার অবস্থাতে আমি নেই। বুকে খুব ব্যথা করছে, কাঁদতে পারছি না, শ্বাস নিতে পারছি না, এমনকি কথা বলতে পারছি না। শুধুই চোখ মুখ খিচড়ে আসি। নীল ভাইয়া আমার হাতে আর একটু চাপ দিতেই আমি অতি কষ্টে অস্পষ্ট সুরে হালকা কুকিয়ে উঠলাম। জানি না উনি কি বুঝেছেন, তবে যেটুকু বুঝেছেন তাতেই উনি উদ্বিগ্ন হয়ে পড়লেন। আমায় ছেড়ে দিয়ে গদা গদা প্রশ্নের বাহার লাগালেন। কি হয়েছে তোমার তারা? তুমি এমন করছো কেন? হাতে গাল রেখে বলল নীল। কিছু বলতে পারছি না, আমার দম বন্ধ হয়ে গেছে। কথা বলতে পারছি না, মনে হচ্ছে এখনই মরে যাব। কি কথা বলছো না কেন পিচ্ছি পাখি? এই পিচ্ছি পাখি, কথা বলো, একটু কথা বলো। তোমার কোথায় কষ্ট হচ্ছে আমায় বলো। কি হলো বলো, একটু কথা বলো না প্লিজ। কাঁদো কাঁদো কণ্ঠে বলল। চোখ মুখ খিচড়ে বুকে হাত রাখলাম, অস্পষ্ট কণ্ঠে বললাম, ব্যথা। নীল ভাই আমার ঘাড়ে হাত দিয়ে দ্রুত তুলে নিজের বুকের সাথে আগলে নিয়ে বসলেন আমায়। তার প্রশান্ত হয়ে হাতের তালু ঘষতে লাগলেন। কষ্ট হচ্ছে জান পাখি? শ্বাস নিতে কষ্ট হচ্ছে? চিন্তিত ভাব হয়ে বললেন। চোখ বুজে শক্ত হাতে ওনার পাঞ্জাবি খামচে ধরলাম। আমি শ্বাস নিতে পারছি না, কষ্ট হচ্ছে আমার খুব। উনি আমায় খাটের হেডবোর্ডের সাথে হেলান দিয়ে রেখে দৌড়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কিছু একটা নিয়ে ছুটে আসলেন আমার কাছে। ঘাড়ে হাত দিয়ে আমার মুখটা এগিয়ে আনলেন। হা করো, আমি এটা স্প্রে করলে মুখ বুজে গিলে ফেলবো ওকে। 3 বার খাবে। মুখের সামনে কঠিন কোনো বস্তু ধরে বললেন উনি কথাটা। ওনার কথা মতো স্বাদহীন গ্যাসটা সেবন করতে গিয়ে বুঝলাম এটা ইনহেলার। হৃদরোগীদের শ্বাসকষ্ট হলে তাকে ইনহেলার দেওয়া হয়, এতে করে রোগীর শ্বাসকষ্ট ক্ষণিকের জন্য ঠিক হয়ে যায়।
2 মিনিট বুকে হাত রেখে বসে থাকার পর জোরে জোরে শ্বাস নিলাম। আর 1 মিনিট ওভাবে থাকলে নির্ঘাত আমি ভজগরি সাঙ্গ হয়ে যেতাম। মনে হচ্ছে কত বছর পর শ্বাস নিচ্ছি। তুমি ঠিক আছো তো? আমি সরে গেলাম। অতীতের মতো বর্তমানে ওনার ভয়ানক রূপ দর্শন করার পর আমার আর সাহস হলো না ভাইয়ার আশেপাশে থাকার। যেভাবে চেপে ধরেছিল আর যেভাবে সেটে সেটে কথা বলল, তাতে ওনার সাথে কথা বলার কোনো প্রশ্নই আসে না। পারলে তো এক দৌড়ে বাপের বাড়ি পালাই, কিন্তু আফসোস এখান থেকে এক ধাপ নড়লে রাক্ষসটা আমায় কাচ্চা চিবিয়ে খাবে, অফকোর্স উইদাউট লবণ মরিচ। উনি আবারও আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে কুকড়ে গুটিসুটি হয়ে বসে রইলাম। আই এম সরি পিসি পাখি, আমি আমার পিসির সাথে ওরকম আচরণ করে একদম ঠিক করিনি, প্লিজ মাফ করে দাও। আমার হাত ধরে কাতর সরে বলল নীল ভাইয়া। অবাক হয়ে তাকিয়ে আছি সুদর্শন ছেলেটার দিকে। ধবধবে ফর্সা গায়ের রং, বেশ লম্বা চূড়া, সুটাম বলিষ্ঠ দেহ, চোখ জোড়া স্বাভাবিক হলেও প্রচণ্ড মায়াবী, গালে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় স্ট্রেট সিল্কি চুল যা কপালে সমান্তরাল হয়ে পড়ে আছে, ঠোঁট গোলাপের পাপড়ির মতো লাল, গালের বাম পাশে একটা কুচকুচে তিল আছে, হাসলে আবার গালের দুকোণে টোল নামক গর্ত ফুটে ওঠে। সব মিলিয়ে দেখতে একদম কোরিয়ান হিরোদের মতো মাশাল্লাহ টাইপ সুন্দর। আমাকে চুপ থাকতে দেখে নীল ভাইয়া আমায় একদম কাছে টেনে নিলেন। খুব ভয় পাইয়ে দিয়েছিলে আমায় তুমি। তোমার সাথে সাথে আমারও নিঃশ্বাস আটকে গেছিল জানো। আগে কেন বলনি তোমার শ্বাসকষ্ট আছে? জানলে কি এত কষ্ট দিতাম? বুকের মাঝে জড়িয়ে ধরে বললেন কথাটা। চুপ করে ওনার বুকে মাথা হেলিয়ে দিয়ে বসে আছি। আমার বিশেষ কোনো শ্বাসকষ্টজনিত রোগ নেই, তবে এই প্রবলেমটা আমার হঠাৎ হঠাৎ দেখা যায়। যখন খুব বেশি কাঁদি বা ভয় পেয়ে যাই, তখন অটোমেটিক্যালি আমার দম আটকে যায়, শ্বাসকষ্ট শুরু হয়। আর গত 24 ঘন্টা যাবত তো খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু কান্নার ওপরই আছি। একটু আগে খুব ভয়ও পেয়েছি। এতটা চাপ আমার দুর্বল শরীরটা সহ্য করতে পারেনি, তাই আলটিমেটলি মরতে বসেছিলাম আমি। ওনার কথার কোনো উত্তর দিলাম না। অলস মস্তিষ্ক কথা বলার জন্য সায় দিল না। শরীরটা ভীষণ ম্যাচ ম্যাচ করছে। খুব ঘুম পেয়েছে, কিন্তু ঘুমাতে পারছি না। এই লোকটার সাথে বেড শেয়ার করতে শুতে হবে ভাবতেই অস্বস্তিতে গা কাটা দিয়ে উঠেছে আমার। এত অস্বস্তি নিয়ে ঘুমানো যায়? এদিকে চোখও যে মানে না, ঘুমের ঠেলায় ঠুসঠুস করছে চোখ জোড়া, জ্বালা পোড়াও শুরু হয়ে গেছে রীতিমতো। নীল ভাই আমায় রেখে কোথাও একটা বাইরে চলে গেলেন। কোথায় গেল, কেন গেল তা আমি জানি না, এবং জানার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। সারা বিছানায় চোখ বুলিয়ে 2টা বালিশ আর বিছানা ভর্তি ফুল ছাড়া কিছুই নজরে পড়ল না আমার। কোন আহাম্মকে যে বাসরঘর সাজাইছে আল্লাহ মালিক ভালো জানে। খাটটা আস্ত ফুলের বাগান বানিয়ে ফেলেছে। সারা ঘরে তাজা গোলাপ আর রজনীগন্ধার ছড়াছড়ি। পুরো বিছানা জুড়ে এক স্তর গোলাপের পাপড়ি ছেটানো। মাঝখানে সেই পাপড়ি দিয়ে লাভ আকৃতি বানিয়ে রাখা ছিল, যেটা একটু আগেই নীল ভাইয়া আমায় বিছানার সাথে চেপে ধরে ছিটিয়ে মিটে ছন্নছাড়া করে দিয়েছে। নীল ভাইয়ের প্রতি ভয়ের চেপে এতটাই মগ্ন ছিলাম যে ঘরময় কাঁচা ফুলের গন্ধে মোমো করছে তার সূত্রপাত মস্তিষ্কে ধরেনি। অন্য কোনো সময় হলে তৎক্ষণাৎ আনন্দের ঠেলায় উৎসাহ নিয়ে লাফালাফি শুরু করে দিতাম। এত সুন্দর ফুলের বাগান দিয়ে বাসর ঘর দেখে খুশি হওয়াটা স্বাভাবিক, অথচ আজ আমি খুশি হতে পারছি না। কি করে খুশি হব এরকম একটা বুইড়া মার্কা খাটাস ছেলের সাথে বিয়ে হয়ে? জীবনটা আমার বরবাদ হয়ে গেল। আর এই দুঃখে টানা 3 মাস আমি শোকাহত জীবনযাপন করব। হাসবো না, খেলবো না, লাফালাফি নাচানাচি কিচ্ছু না। একদম দুঃখী দুঃখী ভাব নিয়ে জসিমউদ্দিনের লেখা আসমানি কবিতার আসমানি নামের মেয়েটার মতো মলিন মুখ নিয়ে বসবাস করব। সেই ক্লাস 6-এ পড়েছি কবিতাটা, আমার এখন একটু একটু মনে আছে। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়িতে নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি জল পড়তেই গড়িয়ে পড়ে পানি। কি যেন কি ছিল তারপর, দ্যাটসাই মনে পড়ছে না। সে যাই হোক, কবির ভাষ্যমতে মেয়েটি ছিল গরিব, অতি দুর্দশায় কাটত তার জীবন। না খেয়ে খেয়ে অসুস্থ থেকে মেয়েটির মিষ্টি মতো মুখটা মলিন হয়ে উঠেছিল। সেখানে কবি প্রতিকূলতার অসহায়ত্ব, গরিব দুঃখীদের জীবনের নরকীয় কষ্ট, বেদনা, সংগ্রামী জীবন ইত্যাদির প্রতিচ্ছবি তুলে ধরেছেন কবিতাটিতে। মানবজাতিকে মনুষ্যত্ব, দয়াময় আর মানবতার চাদরে জড়াতে চেয়েছেন। তাতে কি কতটা সার্থক হয়েছেন তা আমি জানি না, কিন্তু ওনার প্রচেষ্টার কোনো প্রকার ত্রুটি ছিল না। প্রতিটা কবিরই অসাধারণ প্রকাশভঙ্গিমা। তাদের ছন্দের তালে তালে গা ভাসিয়ে কত কিছুই না শিখি আমরা। কখনো হাসতে শিখি তো কখনো কাঁদতে, কখনো আনন্দ পাই, কখনো আবার তলিয়ে যাই অনাবির কল্পনায়, জল্পনা সমুদ্রে। উফ, মনে মনে কত ধরনের অনুভূতি জন্মে। সবই তো কবিদের দেয়া উপহার। তাদের জন্যই আজ আমরা অনুভূতি নামক মিষ্টি শব্দটার ভাবগত অর্থটা বুঝতে পারি শান্তিপূর্ণভাবে। হঠাৎই নাক সিটকালাম আমি।
আমার মস্তিষ্ক সত্যি খুব ফাস্ট দৌড়ায়। মলিন শব্দ থেকে চলে গেলাম আসমানির কাছে, তারপর আবার চলে গেলাম কবিদের বর্ণনায়। ভাইয়া ঠিকই বলে, আমি আসলে একটা বাচাল। আসমানি মেয়েটার মতোই মলিন আর দুঃখী দুঃখী ভাব নিয়ে সোফার ওপর শুয়ে পড়লাম। ওই রাক্ষসের সাথে এক বিছানায় আমি কখনো ঘুমাবো না। ঘুমের দোয়া পড়ে চোখ বুজে কতক্ষণ সজাগ ছিলাম জানি না, হয়তো 5 মিনিটের মধ্যেই ঘুমের দেশে পাড়ি জমিয়েছি। ঘুমের দেশের মধ্যেই কে যেন আমায় ধাক্কাচ্ছে, খুব জোরে জোরে আমার নাম ধরে ডাকছে। উফ, কেরে! সামনে পেলে তুলে আছাড় মেরে নাড়িভুড়ি বের করে দিতাম। আমি আবারও ঘুমানোর জন্য মনোযোগী হলাম। আকস্মিকভাবে আমার গায়ের ওপর বৃষ্টি পড়তে লাগলো। কি জানি কোথা থেকে পড়ছে। আচ্ছা, ঘুমের দেশে কি বৃষ্টি পড়ে? ঘুমো ঘুমো চোখ জোড়া খুলে তাকিয়ে নীল ভাইয়াকে দেখতে পেলাম। উনি আমার দিকে বিরক্তির চাহনিতে তাকিয়ে আছেন। কখন থেকে ডাকছি তোমায়? উঠছিলে না কেন? ক্রিকেট খেলছিলাম তো, তাই আমি উঠিনি। আবাল শালার কথাবার্তা শুনলে গায়ে অটোমেটিক্যালি আগুন জ্বলে ওঠে। আমার কাঁচা ঘুম ভাঙিয়ে এখন জিজ্ঞাসা করা হচ্ছে আমি উঠছিলাম না কেন। দাঁতে দাঁত চেপে ঘুমু ঘুমু চোখে নিচের দিকে তাকিয়ে আছি। ওই লোকটার দিকে তাকালেও রাগ লাগে আমার। ইচ্ছে করে হকি স্টিক দিয়ে উড়াধুরা পিটিয়ে বিনা টিকিট উপরে পাঠিয়ে দেই। আমার কোনো রকম পাত্তা না পেয়ে উনি আবারও বলে উঠলেন, এই, তোমার প্রশ্নগুলো উত্তর দাও না কেন? কথা বলো না কেন? তুমি বোবা হয়ে গেছো? মনোযোগ্য করি রে বেটা, তাই তোর লগে কথা কই না আমি। তাতে তোর কোনো সমস্যা আছে? থাকলে দূরে গিয়ে মর। আমাকে আগের মতো চুপ থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেলে কোলের ওপর ভাতের থালা রেখে নিজ হাতে ভাত মেখে একটা লোকমা আমার মুখের সামনে ধরলেন উনি। আমি ভালো করেই জানি কিছু খাওনি তুমি। খাবারটা খেয়ে নাও, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমার ক্ষুধা নেই, খাবো না আমি। মুখ ঘুরিয়ে বললাম আমি। জেদ করো না তারা, ভদ্রমের মতো খেয়ে না বলছি। আমি যদি একবার রেগে যাই তাহলে তোমার সাথে এখন কি হবে তা তুমি কল্পনাও ভাবতে পারবে না। সো ফিনিশ দ্য ফুড ফাস্ট, গম্ভীর কণ্ঠে বললেন উনি। নীল ভাইয়ের দিকে ভয় মাখা দৃষ্টিতে তাকিয়ে বুঝলাম আমি যদি ওনার কথা না শুনি তাহলে সত্যি ভয়ানক কিছু ঘটে যাবে আমার সাথে, যে আমি কল্পনাতে কখনো ভাবিনি। শুকনো ঢোক গিলে আর্দ্র কণ্ঠে বললাম, আচ্ছা খাবো। এই তো, গুড গার্ল, দেখি হা করো তো। আমি একা খাবো। আমার কথায় ওনার মুখের মৃদু আনন্দটা মিলিয়ে গেল। তোমার হাত মাখাতে হবে না, আমি খাইয়ে দেই, বিনয়ের সুরে বললেন উনি। না, আমি অন্য কারো হাতে খাই না। আমি একা খাবো না তো খাবোই না। গাল ফুলিয়ে কথাটা বললাম আমি। উনি সপ্তপর্ণে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা ঠিক আছে নাও। আমার হাতে থালা দিয়ে এই কথাটা বললেন উনি। থালা হাতে নিয়ে ঝটপট খাওয়া শুরু করলাম। আমার খুব খুব খিদা লেগেছিল, কিন্তু এই লোকটা কি করে বুঝলো জানি না। ব্যাটা কি মন্টন পড়তে পারে নাকি? আমি গাল ভরে খাচ্ছি আর উনি আমার দিকে তাকিয়ে আছেন। ওনার চাহনিতে অদ্ভুত কিছু ভঙ্গিমা ফুটে উঠেছে। কখনো মনে হচ্ছে ওনার দৃষ্টিতে মুগ্ধতা, কখনো বা মনে হচ্ছে ওনার চোখে তৃষ্ণা, আবার কখনো কখনো মনে হচ্ছে ওনার চাহনি মায়াময় নেশায় ভরপুর। জানি না আমার মনে হয় কথাগুলোর কোনটা সত্যি কিনা। হতে পারে সবটাই আমার ভুল ধারণা মাত্র। অশেষ কৌতূহল আর জট পাকানো প্রশ্নের ডালি নিয়ে খাওয়া শেষ করলাম। প্লেটের এক কোণে মুঠো তিনিকে এখনও পড়ে আছে যে আমি খেতে পারিনি। মুখের মধ্যকার দানাটুকু দাঁত দিয়ে চিবিয়ে কুটি কুটি করে ফেললাম। খাবারটা জোস ছিল, ভেরি ভেরি টেস্টি। হবেই তো, মামুনির হাতের রান্না বলে কথা। ভাতের থালাটা নীল ভাইয়ের দিকে ধরলাম। খাওয়া শেষ? আমি মাথা নাড়ালাম, অর্থ হ্যাঁ শেষ। নীল ভাই আমার হাত থেকে থালা নিয়ে ফ্লোরের এক সাইডে রেখে দিলেন। তারপর ওনার ডান হাত দিয়ে আমার ডান হাত ধরলেন। অবাক ভঙ্গিমায় তাকিয়ে আছি ওনার দিকে। আমার ডান হাতটা এখনও ভাতের দানা লেগে আছে। এখনই আঙুলগুলো মুখে পুরে খেয়ে নেবো ভেবেছিলাম, কিন্তু তার আগেই উনি হাত ধরে ফেললেন। কিন্তু কেন? হুট করে আমার অবাক হওয়ার পরিমাণটা চক্রবৃদ্ধি হারে বেড়ে গেল। নীল ভাই আমার হাতটা নিয়ে ফট করে কিছু আঙুল নিজের মুখে পুরে নিল। ফ্রিজ হয়ে বসে আছি। ওনার আমার কাজে গায়ে কাটা দিয়ে উঠল। হয়তো একেই বলে শরীরময় শিহরণ। এক এক করে আঙুলগুলো চুষে লেগে থাকা ভাতের দানাগুলো সব সাবার করে ফেললেন উনি। আমি শুধু আহাম্মকের মতো হা করে অনুভূতি শূন্য হয়ে বসে আছি। মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, কিছুই ভাবতে পারছি না। ওনার খাওয়া শেষে আমার দিকে তাকিয়ে তৃপ্তি নিয়ে হাসলেন। ওনার তারাবাঁকা দাঁতের মিষ্টি হাসিতে থেমে গেল চোখ। মস্তিষ্ক তার সবটা মনোযোগ যেন ওই অমায়িক হাসিটাতেই ঢেলে দিয়েছে। প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে চোখ। তাই তো থেমে আছি আমি তার অপরূপ হাসিতে। তোমার হাতের খাবার খেয়ে ম্যাজিক্যালি সব ক্ষুধা নিভে গেল। সকাল থেকে খুব খিদা লেগেছিল, কিন্তু তোমায় ফেলে খেতে পারিনি পিচ্ছি পাখি। আচ্ছা কি জাদু আছে তোমার ছয় বলো তো? লাগতেই ভরে গেল পেট আমার। হা করে ওনার কথাগুলো শুনছিলাম। এতদিন শুধু সন্দেহ হতো উনি পাগল কিনা, আজ হাতে নাতে প্রমাণ পাচ্ছি উনি হাই লেভেলের পাগল। কী সব অদ্ভুত কথাবার্তা বলে, সাংঘাতিক।
বিষয় নিয়ে ওনার দিকে স্টিল তাকিয়ে আছি। নীল ভাইয়া ফ্লোর থেকে ভাতের থালাটা নিয়ে আমার সামনে বসে খেতে লাগলেন। এবার তো আমার চোখের মনি অক্ষি কোটর থেকে বেরিয়ে আসার জোগাড় হলো। উনি আমার বাঁধিয়ে রাখা ভাত খাচ্ছেন। বাসায় ভাতের অকাল নিশ্চয়ই পড়েনি, তাহলে আমার এঁটো করা ভাতটাই কেন খাচ্ছেন ভাইয়া? মাথা ভো ভো করছে। হাজারটা প্রশ্ন জড়ো হয়ে এসে খুব লেখাচ্ছে মস্তিষ্ককে। না, আর পারছি না। আকুপাকু মন নিয়ে এভাবে বসে থাকা যায় নাকি? এবার দেখে আমায় মুখ খুলতেই হবে। অনিচ্ছা থাকা সত্ত্বেও ওনার দিকে তাকিয়ে দ্বিধাময় প্রশ্নটা ছুঁড়ে বসলাম আমি। আপনি এ ভাতটা কেন খাচ্ছেন? এটা তো আমার এঁটো করা, মিনমিনিয়ে বললাম আমি। নীল ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসলেন। হাসতে হাসতে সকৌতুক কণ্ঠে বললেন, বাহ, বোবার মুখে কথা ফুটেছে তাহলে। আমি জানি এটা তোমার এঁটো করা খাবার, সো হোয়াট? ভুরু কুঁচকে কথাটা বললেন তিনি। না মানে আপনি আমার এঁটো করা খাবার কেন খাচ্ছেন? বাসায় কি খাবার শেষ হয়ে গেছে? না, বাসায় এখনও যথেষ্ট খাবার মজুদ আছে, বাট তবু এঁটো খাবারটাই খাবো। অন্য কেউ তো করেনি, তুমি করেছ। আর তাছাড়াও কোথায় যেন শুনেছি স্বামী স্ত্রী একে অপরের এঁটো করা খাবার খেলে তাদের মধ্যে নাকি ভালোবাসা বৃদ্ধি পায়। মেবি এটা হাদিসের কথা, শিওর না, বাট সত্যি ভালোবাসা দৃঢ় হয়। ভাবলেশীন হয়ে ভাতের লোকমা মুখে তুলে নিয়ে কথাটা বললেন তিনি। আমার হাঁটা অটোমেটিক্যালি 3 সেন্টিমিটার লম্বা হয়ে গেল। শুধুমাত্র এই লেম কারণে উনি আমার পাগলামি কত প্রকার কী ধরনের হয় তা ওনাকে না দেখলে জানতেই পারতাম না। আচ্ছা, ওনার অরুচি হচ্ছে না? একজনের খাবার কি অন্যজন খেতে পারে? আমি হলে জিন্দিগিতেও গিলতে পারতাম না। আজ পর্যন্ত ভাইয়ের এঁটো ছাড়া কারো এঁটো খাবার মুখে তুলিনি, অথচ উনি নির্দ্বিধায় খেয়ে ফেলছে। হাউ! দেখতে দেখতে নীল ভাইয়ের খাওয়া শেষ হয়ে গেল। প্লেট হাতে কোথাও একটা গেলেন উনি। সম্ভবত রান্নাঘরে ওটা রাখতে গেছেন। শটাং হয়ে সোফায় শুয়ে পড়লাম। পেটে পরিমাণ মতো দানা পড়ায় পেটটা কেমন যেন শান্তি শান্তি লাগছে। একটু আগে কেমন কষ্ট হচ্ছিল, ক্লান্ত লাগছিল, উসখুস ঠেকছিল, কিন্তু এখন ক্লান্ততা থাকলেও ওই কষ্টটা আর উসখুস অনুভূতি আমার মাঝে আর আসছে না। পেটে দানা পড়তেই সব জ্বালা যেন কাকতালীয়ভাবে নিভে গেছে। সারা শরীরটা কেমন ঠান্ডা, নিস্তেজ আর আরামদায়ক ক্লান্তিতে ভরে উঠেছে। আহা, কি শান্তি! আল্লাহ তাআলা ভাতের মধ্যে তার অশেষ রহমত ঢেলে দিয়েছেন, তাই হয়তো এত শান্তি লাগছে। আম্মু বলতো রাগ করে না খেয়ে থাকতে নেই, তাতে মা লক্ষ্মী দানাকে অপমান করা হয়। পেটে খাবার পড়লে রাগ নাকি এমনি এমনি কমে যায়। আমি প্রথম কথাটা বিশ্বাস করতাম না, পরে একদিন টেস্ট করে দেখেছি ব্যাপারটা আসলেই সত্যি। যদিও রাগ করে আমরা না খেয়ে থাকি, অথচ খাওয়ার পরই রাগের পারদটা হালকা হয়ে ওঠে। ক্লান্ত শরীর এবার একটু বিশ্রাম চায়, ঘুমাতে চায় চোখ জোড়া। ঘুম ভাবটা আসবে আসবে ভাব। তখনই কেউ আমায় কর্কশ কণ্ঠে ডাক দিল। কেউ বলতে ব্যক্তিটা হলেন নীল ভাইয়া। চোখ খুলে তাকিয়ে দেখি উনি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। তুমি সোফায় কি করছো? বিছানা চোখে পড়েনি নাকি? বিছানায় জায়গা ধরছে না বলে সোফায় শুয়েছ? তপ্ত কণ্ঠে কথাটা বলল আমায়। ওনার কথা শুনে চেহারায় নিজে থেকেই অসহায় ভাবটা এসে ভর করলো। উঠে বসলাম। শুকনো ঢোক গিলে মাথা নিচু করে বললাম, ভাইয়া আমি আপনার সাথে ঘুমাবো না, আমি সোফাতেই ঘুমাবো। কি বললে তুমি? আমি 1 to 5 কাউন্ট করব। এর মাঝে যদি তোমায় বিছানায় না দেখি তাহলে তোমার কপালে বিশেষ দুঃখ আছে। দেখুন ভাইয়া, আমি আপনার সাথে ঘুমাবো না। কাঁদো কাঁদো ফেস নিয়ে বললাম কথাটা। উনি ইতিমধ্যে কাউন্ট করা শুরু করে দিয়েছেন, যেটা এখন 4-এ গিয়ে ঠেকেছে। তবু আমি উঠলাম না, আমি বিছানায় শুব না, ব্যাস। তুমি এখনও বসে আছো? ধমক দিয়ে কথাটা বললেন নীল ভাইয়া। আমি মাথা নিচু করে আগের অবস্থায় বসে আছি। নীল ভাইয়া নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারলেন না, আমাকে হুট করে পাঁজো করে তুলে নিলেন তিনি। ছটফট করছি নিজেকে ছাড়াবার জন্য, কিন্তু বিশেষ কোনো লাভ হচ্ছে না। উনি আমায় বিছানায় নামিয়ে দিয়ে শক্ত করে হাত চেপে ধরলেন, যাতে আমি পালাতে না পারি। কি পরিকল্পনা মাফিক বুদ্ধি ভাবা যায়! হাত ছাড়ানোর চেষ্টা চালাচ্ছি, কিন্তু প্রতিবারই আমার চেষ্টায় বিফলে যাচ্ছে। নীল ভাই আমি চেপে ধরে ফট করে শুয়ে পড়লেন। ভেতরটা ভয় শুকিয়ে গেছে, অস্বস্তি সারা শরীরে জোরপূর্বক চেপে বসেছে। বুকে ক্রমাগত ধুমধাম হাতুড়ি বাজছে। উফ, এত টর্চার আর সহ্য করতে পারছি না, আমি মামুনির কাছে যাব। হাত পা নাড়াচ্ছি, ছটফট করছি, কিন্তু উঠতে পারছি না। নীল ভাই আমায় শক্ত করে জড়িয়ে ধরে আছে। এরকম একটা শক্তিশালী দৈত্যের কাছে আমার জোর খাটে নাকি? আমি আপনার সাথে ঘুমাবো না ভাইয়া, প্লিজ আমায় যেতে দিন। কাঁদো কাঁদো কণ্ঠে কথাটা বললাম। কেন থাকবে না শুনি? কারণ আমার আপনাকে ভালো লাগে না, আমি মামুনির কাছে যাব, প্লিজ। এত আকুতি মিনতি করার পরেও বজ্জাত লোকটার আমার ওপর একটুও দয়া হলো না, একটুও না। সরি বেবি, আমি তোমাকে ছাড়ছি না। তুমি না আমার বউ? প্রতিটা বড়ি তার বউকে জড়িয়ে ধরে ঘুমায়, আমিও আজ থেকে তাই করব। সো হ্যাবিট করে নাও।
আর তাছাড়াও আজ আমাদের ফার্স্ট নাইট বলে কথা, ডোন্ট ইউ থিঙ্ক ইট শুড বি মেমোরেবল। ওনার হাসি দেখে কলিজা শুকিয়ে খটখটে হয়ে গেল। পাশাপাশি আমি কাঁপতে লাগলাম। কথাটা কেন বললেন উনি? মেমোরেবল করবে মানে? কি করতে চাইছেন উনি? উল্টাপাল্টা কিছু করবে না তো? দেখুন ভাইয়া, আমি কি দেখব গো? দুষ্টু হেসে কথাটা বললেন। আমি কিন্তু কাঁদবো, আমার থেকে দূরে থাকুন। কাঁদবে? কাঁদতে বাকি রেখেছ নাকি? চোখ অলরেডি পানিতে থই থই করছে ডাফার। আমি চিৎকার করে কাঁদবো, সারুন বলছি। করো। ওনার কথা শুনে আটকে উঠলাম। আল্লাহ, আমি বোধহয় আর বাঁচব না ভেবেই শব্দ করে কেঁদে উঠলাম। নীল ভাইয়া চোখ বড় বড় করে ফেললেন, অবাক হয়ে বললেন, আরে আর কাঁদছো কেন? আমি তো মজা করলাম। পাগলি মেয়ে, এত ভয় পাই নাকি? আমি আপনার সাথে ঘুমাবো না, আমার খারাপ লাগছে। কেন খারাপ লাগছে? জানি না, আমি আপনার কাছে থাকবো না। উনি কিছু বললেন না, আমার ঘাড়ে মুখ ডুবিয়ে চোখ বুঝলেন। এদিকে আমি ছোটাছুটি করেই চলেছি, কিন্তু বাহুডোরটা এতটাই শক্ত যে কিছুতেই ছাড়তে পারছি না। নীল ভাইয়া ঘাড়ে মুখ গুজে ঘুমু কণ্ঠে বললেন, এই শরীর নিয়ে আমার সাথে লড়তে এসো না বেবি, তাতে তোমার লাভ হবে না। রাত 1:30 বাজে, এত ছটফট করো না তো, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও, খুব ঘুম পেয়েছে। আর হ্যাঁ, তোমার নড়চড়া করাতে যদি আমার ঘুম ভাঙে তাহলে সারা রাত তোমায় ঘুমাতে দেব না। আমি মনে মনে নিজেকে প্রমিস করেছি 1 বছরের আগে আমার পিসিকে আমি একটুও কষ্ট দেব না। বাট তুমি যদি কথা না শোনো তাহলে কিন্তু আমি বাধ্য হব তোমার ওপর রোমান্টিক টর্চার চালাতে। আর সেগুলো কোন লেভেলের তা নিশ্চয়ই বলে দিতে হবে না। ঘুমাও। ভয়ে ভয়ে ঢোক গিলে চোখ বুঝে শুয়ে রইলাম। অস্বস্তি হচ্ছে খুব, কিন্তু কি আর করার আছে? লোকটা যেভাবে থ্রেট করলো, যদি নড়ি তাহলে ইউ উইল গন তারা। রাত এখন কয়টা বাজে তা জানি না। আমার বাসায় শুয়ে থাকা লোকটা বিভোরে ঘুমাচ্ছে, কিন্তু কেন জানি ঘুম বাবাজি আমার চোখে ধরা দিচ্ছে না। অনেক চেষ্টা করেছি ঘুমানোর, কিন্তু আফসোস কিছুতেই কিছু হচ্ছে না। ঘরের চারপাশে চোখ বোলাচ্ছি, জানালার কাজ ভেদ করে জ্যোৎস্না আলো ঢুকে অন্ধকার ঘরকে আলোকিত করে ফেলেছে। রজনীগন্ধা ফুলের তীক্ষ্ণ গন্ধে মোমো করে উঠেছে সারা ঘর। খেয়াল করলাম দক্ষিণের জানালাটা খোলা, দক্ষিণা বাতাস হিরহির করে বিনা অনুমতিতে ঘরে ঢুকছে প্রতিনিয়ত, আর ঢুকেই তার ক্ষমতা অনুযায়ী নাড়িয়ে দিচ্ছে সব কিছু। নীল ভাইয়া আমায় জড়িয়ে ধরে আছে, তাই চাইলে উঠতে পারছি না। জোর করে উঠতে গেলে যদি ওনার ঘুম ভেঙে যেতে পারে, আর যদি ভেঙে যায় তাহলে আমায় বলেছে আমার ওপর টর্চার করবে। না বাপু, আমি কোনো রিস্ক নিতে চাই না। এই লোকটাকে বিশ্বাস নেই, কি না কি করে বসে। জোর করে চোখ বুজে রইলাম। উঠতে যেহেতু পারছি না, তাই জোর করে ঘুমাতে হবে। বুক ভরে বড় করে নিঃশ্বাস নিলাম। ফুলের তীব্র গন্ধ সরাসরি এসে নাকে ঢুকছে, বেশ ভালোই লাগছে। আচমকা চোখ খুলে তাকালাম, কানে কারো গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে। ঘাড় ঘুরিয়ে ঘুমন্ত ছেলেটাকে দেখে মুগ্ধ হয়ে গেলাম। ঘন ঘন পাপড়িতে ঢেকে আছে ওনার চোখ জোড়া, ঠোঁট জোড়া হালকা আলগা হয়ে আছে, সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে আছে। অনেক কিউট লাগছে দেখতে, একদম রসগোল্লা। চোখ ঘুরিয়ে আবার চোখের পাতা বুঝে নিলাম। সময় ভারী অদ্ভুত জিনিস। কাল পর্যন্ত আমি আমার ঘরে শুয়েছিলাম, অথচ আজ অন্য কারো বউ হয়ে অন্য একজনের ঘরে। এত কিছু এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমি মেনেই নিতে পারছি না। আমি এখন বিবাহিত। 8 দিন আগের কথা মনে পড়ে যাচ্ছে আমার। সব কিছু ঠিক ছিল, মাঝখান থেকে কি হয়ে গেল। ফ্ল্যাশব্যাক। সময়টা এখন সকাল 10:40। এয়ারপোর্টের বাম পাশে একটা মোটাসোটা পিলারের কুর্নিশে গা ঘেঁষে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছি আমি। আমার বিরক্তির প্রধান কারণ বেষ্টু নামক প্রাণীটি। আজ নাকি স্পেশাল একজন অতিথি আসছে ইউএস থেকে। শুনলাম নীরব ভাইয়া আর জয়ের খুব কাছের একজন। অনেক বছর পর পার্মানেন্টলি দেশে ফিরছে সে, তাই এখন আমরা তাকে রিসিভ করতে এসে এখানে দাঁড়িয়ে আছি। নীরব ভাইয়া জয়া বেশ উৎসুক হয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। উত্তেজনা একবার বসছে তো একবার উঠছে। ওরা যতটা উৎসুক হয়ে চেয়ে আছে, তার 3 ডাবল বিরক্তি নিয়ে নাক মুখ কুঁচকে দাঁড়িয়ে আছি আমি। জয়ের ওপর চরম রাগ লাগছে আমার। কি সুন্দর আরাম করে শুয়েছিলাম। কথায় আছে না, বন্ধু জাতির একে অপরের আরাম সহ্য হয় না। বন্ধু মানে শুধু প্রিয়জন তা না, চলতে ফিরতে বাঁশের ঝাড় এরা। কখন যে কত বড় বাসটা হুটহাট গিফট করে দিবে তা আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। দিব্যি আরাম করে ঘুমাচ্ছিলাম, কিন্তু আমার আরাম জয়ার চোখে আর সহ্য হচ্ছিল না, তাই আমাকে জোর করে ঘুম থেকে তুলে এনেছে কুত্তিটা। এসব কি ভাল লাগে? তুই আসবি তো আয় না, কে বারণ করেছিল? কিন্তু 7 সকালে আমাকে টেনে আনার কি দরকার ছিল? আরে যে আসবে সে তো তোদের আত্মীয়, আমার তো না, আমি কেন যাব?
এই কথাটা ওকে আমি 22 বার বলেছি, তবুও তাতে কোনো লাভ হয়নি। আমাকে টেনে হিঁচড়ে এনেই ছেড়েছে হারামিটা। কারেক্ট 8টায় প্লেন এয়ারপোর্টে এসে ল্যান্ড করবে। হাত ঘড়িতে তাকিয়ে দেখলাম 7:58 আর 2 মিনিট পর প্লেন ল্যান্ড করবে, আর তার আসতে লাগতে পারে আরও 5 মিনিট। মোট কথা 7-8 মিনিটের মধ্যেই দেখতে পাবো তাকে। দেখি কে সেই ব্যক্তি যার জন্য ওদের এত বেকুলতা। নীরব ভাইয়া বারবার বাইরে তাকিয়ে দেখছে প্লেন আসলো কি না। জয়া তো অলরেডি তাধিন করে লাফালাফি শুরু করে দিয়েছে কখন আসবে বলে। ওদের দুইটার কাহিনী দেখে মনে হচ্ছে উগান্ডা থেকে কোনো রাজকুমার আসবে বা ডোনাল্ড ট্রাম্পের নাতি নাতনি আসছে। কাউকে নিয়ে এত আদিক্ষেতা করার কোনো মানে হয় নাকি? না, একদমই না। মনে হচ্ছে ফরেন থেকে অলিম্পিক গোল্ড মেডেল জিতে এখন দেশে ফিরে আসছে, দেশের মুখ উজ্জ্বল করবে। যত সব অযথা নাচানাচি। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। মাথা নিচু করে আপন মনে ফোনে গেম খেলছিলাম, তো তখনই নীরব ভাইয়া হালকা চেঁচিয়ে উঠে উৎফুল্ল কণ্ঠে বলল, ওই দেখ চলে এসেছে। মাথা তুলে তাকিয়ে যা দেখলাম তাতেই আমার চোখ ছানা বড়া। মাথা তুলে তাকিয়ে হা হয়ে গেলাম। চোখ জোড়া থমকে গেল লম্বা চওড়া সাদা শার্ট পরা একটা ছেলের দিকে। চোখে তার কালো সানগ্লাস, বাম হাতে লাগেজ, ডান হাত দিয়ে কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে ঠোঁটে অসম্ভব সুন্দর হাসি টেনে হাঁটছে ছেলেটা। এইদিকে আসছে। 18 বছরের জীবনে প্রথম কোনো ছেলের হাসি দেখে ক্রাশ খেলাম আমি। অবিশ্বাস্য। ছেলেটা আমাদের কাছে চলে আসতেই বড় একটা ধাক্কা খেলাম। বিস্ময়ে চোখ জোড়া বেরিয়ে আসার জোগাড় হলো আমার। নীল ভাইয়া। নীল ভাইয়াকে দেখে নীরব ভাইয়া এগিয়ে গিয়ে জাপটে জড়িয়ে ধরলো ভাইয়া ওনাকে। নীরব ভাইয়া আপন 2 ভাই। নীল ভাইয়া নীরব ভাইয়ার ছোট ভাই, আর জয়া ওদের চাচাতো বোন, সাথে আমার বেষ্টুও। নীল ভাইয়া প্রায় 4.5 বছর আগে ইউএস গিয়েছিল পড়াশোনা করতে, আজ হঠাৎ চলে এলো। কেউ আমাকে বলল না কেন ও আসছে। জয়াকে কত করে জিজ্ঞাসা করেছি কে আসছে বল, হারামি মুখ থেকে একটা কথাও বের করতে পারেনি। কত বড় শয়তান ওর ডাকাত ভাই দেশে ফিরেছে, অথচ আমাকেও কিছু বলল না। উল্টো হিড়হিড় করে টানতে টানতে নিয়ে এলো এখানে। বাসায় শুধু একবার যাই, ওই শাকচুনির সব চুল যদি টেনে না ছিঁড়েছি তবে আমার নামও তারা নয়। আচ্ছা মতো শিক্ষা দেব ওকে। এই হারামখোর শালা শকুনি, তোর ভাই আসছে আগে কেন বলিসনি রে? হাতে চিমটি কেটে বলিনি তোকে সারপ্রাইজ দিব বলে। কোথায় তুই খুশি হবি তা নয়তো আমাকে গালি দিচ্ছিস। দাঁতে দাঁত চেপে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছি জয়ার দিকে। ইচ্ছে করছে থাপড়িয়ে সব কয়টা দাঁত ফেলে দেই। তোকে শুধু গালি দিতে না, তোকে তো আমার লিপ কিস করতে ইচ্ছে করছে। আয় কাছে আয়, কটমটে রাগ নিয়ে। আস্তাক ফিরুল্লাহ, সি বলিস কি সব দোস্ত? কিস করবি তো দুলা ভাইকে গিয়ে কর, চাইলে আরও কিছু করতে পারিস দাঁত চেপে। বাট এসবের মধ্যে আমাকে টানিস না, আমি তোর বোনের মতো রে। ইনোসেন্ট ফেজে বলল কথাটা আমায়। রাগ চেপে রাখতে না পেরে ওর পায়ে পাড়া দিলাম। আহ, তোকে জাস্ট খুন করতে ইচ্ছে করছে আমার, হারামি কোথাকার। কিরে যায়, কেমন আছিস তুই? ভাইয়ার ডাকে আমরা দুজনেই গল্প রেখে ওনার দিকে তাকালাম। উনি চোখ থেকে সানগ্লাস খুলে ডান হাতে ধরে দাঁড়িয়ে আছেন। শার্টের বুকের 2টা বোতাম খুলে রেখেছে। পায়ে ব্ল্যাক শু বেশ চকচক করছে, ঠোঁটে বিস্তর হাসি। মোট কথা ছেলেটাকে হলিউডের ডেসিং হিরো লাগছে মাশাআল্লাহ দেখতে। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? ভালো। আমার দিকে অদ্ভুতভাবে আর চোখে তাকিয়ে। ওনার তাকানোটা আমার কেমন যেন ভালো লাগছে না। তাকানোর ধরনটা খারাপ না, কিন্তু তবু ওনার নির্বিকার চাহনিতে কি যেন ছিল অদ্ভুত কিছু। ভাইয়াকে রিসিভ করে আমরা সবাই মিলে জিপে করে চলে আসলাম। এটা মামাইয়ের জিপ। উনি আমাদের উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আর ভোটের কালেকশন, বিভিন্ন কার্যক্রম ইত্যাদিতে এমনিতেই একটা গাড়ির প্রয়োজন, তাই মামাই জিপটা ওনার জন্য কিনেছেন। জিপের পেছনের দিকে আমি আর জয়া বসে আছি, সামনের সিটে ভাইয়ারা। নীরব ভাইয়া ড্রাইভ করছে, নীল ভাইয়া পাশে বসে। মাথায় নিচু করে চুপ করে বসে আছি। নীল ভাইয়া যে হঠাৎ করে ফিরে এসেছে তা কিছুতেই মেনে নিতে পারছি না আমি। আর চোখে নীল ভাইয়ার দিকে তাকিয়ে চমকে উঠলাম। লুকিং গ্লাসে আমার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে, সেদিকে নীল ভাইয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওনার এভাবে তাকিয়ে থাকা দেখে দ্রুত চোখ সরিয়ে নিলাম। প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, ভাইয়া আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন? ছোটবেলায় দেখেছি ভাইয়া ভুল করে আমার দিকে তাকাতো না, তাহলে আজ তাকিয়ে আছে যে? হতে পারে অনেকদিন পর দেখছে তাই। ব্যাপারটা নিয়ে আর আমি মাথা ঘামালাম না। 10 মিনিটের মধ্যে মামাইদের বাসার সামনে এসে পৌঁছে গেলাম। জয়া আর নীল ভাইয়া জিপ থেকে নেমে গেছে তখনই। আমি এখনও জিপেই বসে আছি। এখানে আর নামবো না, সোজা বাসায় যাব। ঘাড় হালকা হেলিয়ে নীরব ভাইয়াকে বললাম, ভাইয়া আমায় একটু বাসায় নামিয়ে দিতে পারবে? তারা, একটু পর চলে যাস, চল না আমরা একসাথে সবাই নাস্তা করি। বিনয়ী সুরে জয়া কথাটা বলল আমায়। আপুমণি,
ও তো ঠিকই বলেছে, সকাল সকাল না খেয়ে যাবে তো তা হয় না। চলো আমাদের সাথে নাস্তা করবে, খাওয়া শেষে তোমায় রেখে আসবো। না ভাইয়া, আমি আজ আর যাবো না, কাল আসবো। এখন আমার যাওয়ার দরকার, আম্মু একা আছে বাসায়। ইতস্তত ভাব নিয়ে বললাম, আরে চলো তো, আন্টিকে বলে দেবো আমি, ঘন্টা খানিকেরই তো ব্যাপার, তারপর চলে যেও। আর না করলাম না, এত করে বলছে, মুখের ওপর না বললে কষ্ট পাবে ভাইয়া। আর যাই হোক, কাছের মানুষদের কথা কখনো ফেলা যায় না। জিপ থেকে নেমে হাঁটতে লাগলাম। ভাইয়ার আমার সামনে আর আমার পাশে জয়ের ওপর ক্ষণে ক্ষণে আমার রাগ বেড়ে যাচ্ছে। আজ ও কথাটা সূত্রপাত না ঘটালে নীরব ভাইয়া এত জোরাজোরি করতো না, আর আমায় ওদের বাড়ি যেতেও হতো না। এমনিতেও ভেতরটা শুকিয়ে গেছে নীল ভাইয়াকে দেখে, এখন আবার তারই উপস্থিতিতে তার বাসায় যাওয়া, উফ কি যে অশান্তি। হারামি কুত্তি শাকচুন্নি বিলাইয়ের বোন, তোর শখ জেগেছে না একসাথে খাওয়ার? বাপের জন্মে কোনোদিন একসাথে খাসনি। দাঁতের দাঁত চেপে কথাগুলো বললাম। এই তুই গালি দিচ্ছিস কেন রে? আমি কি এমন করেছি? জাস্ট বলেছি যে অনেকদিন একসাথে খাওয়া হয় না, তাই সবাই একসাথে খাবো। এটা কি এমন দোষের কথা শুনি? গাল ফুলিয়ে কথাটা বলল। দোষ না, পাপ। তুই এই কথাটা ভাইয়ের সামনে তুলে চরম পাপাচার করেছিস। শালা তুই জানিস না নীল ভাইয়া কেমন? নাকি দেখিসনি কোনো দিন? 4.5 বছর হয়ে গেছে বলেই কি সব পানিতে গুলে খেয়েছিস? জানিস না নীল ভাইয়াকে আমি কোন চোখে দেখি? বলিস কি দোস্ত, আমি জানবো না? তুমি যে স্বামী স্বামী নজরে দেখো তা আমি জানি বাবু। এত বলতে হবে না গো। দাঁত কেলিয়ে কথাটা বলল জয়া। রাগের মাত্রাটা এমনভাবে বেড়ে গেল যে মাথার থার্মোমিটার ব্লাস্ট হয়ে গেল। সাথে সাথে গর্জে উঠলাম আমি। রাগের ঠেলে ঠাস করে চর বসিয়ে দিলাম জয়ের গালে। তুই আমায় মারতে পারলি জান? আহ্লাদি কণ্ঠে কথাটা বলল। আর একটা আলতু ফালতু কথা বলে চর দিয়ে তোর গালে জয় বাংলা করে দেব, শয়তান কুত্তা কোথাকার। আরে খেপে যাচ্ছিস কেন বোন? মজা করলাম তো। কোনো কথা না বলে হাঁটছি, আসলে কথা বলতে ইচ্ছে করছে না। আমার মনের ভেতরে এখন অন্য কিছু হচ্ছে। মাথায় চলছে হাজারো চিন্তা, আর চিপচিপ বুকটায় রাশ ভারী হয়ে কম্পন ধরেছে। অদ্ভুত ফিলিং আসছে ভেতরটায়। কেন যে এমন হচ্ছে? ডাইনিং টেবিলে বসে নাস্তা করছি সবার সাথে। নাস্তার আইটেম দেখে মাথা চক্কর দেওয়ার অবস্থা আমার। বাপরে, নীল ভাইয়া আসবে বলে এত নাস্তা বানাতে হবে? লুচি, আলুর দম, জ্যাম, পাউরুটি, আলুর পরাটা, রুটি, ডালের তরকারি, সবজি, ভাজি, জুস ফুস আর কত কি। এত খাবার দেখেই বিরক্তি লাগছে, কারণ খাবারে আমার চরম অরুচি। অতিরিক্ত খাবার দেখলে আমার গা ঘাটে, কেমন যেন বিদঘুটে টাইপ খারাপ লাগা আসে ভেতরে। প্লেটে এক ফালি ব্রেড পড়ে আছে আর আমার হাতে আছে এক ফালি। মাথা নিচু করে কোনো রকম মুখে দিয়ে অন্যমনস্ক চিবোচ্ছি। নীল ভাইয়া আমার সামনে বসে আছে, মনে হলে গায়ে কাটা দিচ্ছে, তাই খাওয়াতে মনোযোগ দিতে পারছি না, আবার না খেয়ে উঠতেও পারছি না। উফ কি ঝামেলা। আমাকে এভাবে খেতে দেখে মামনি কৌতূহল মেশা কণ্ঠে সজোরে বললেন, কিরে মা, তুই খাচ্ছিস না কেন? মামনির কথা শুনে ভড়কে গেলাম। অন্যমনস্ক হয়েছিলাম এতক্ষণ। মামানি যে আমায় কখন খেয়াল করছে তা আমি জানি না। কই খাচ্ছি তো মামনি। কি খাচ্ছিস তো ভালো করে দেখতে পাচ্ছি। টেবিলে এত খাবার আছে, অথচ তোর প্লেটে এক ফালি পাউরুটি পড়ে আছে মাত্র। খাওয়া দাওয়া নিয়ে তোর অবহেলাটা কমবে বই কি, দিন দিন যেন আর বেড়ে যাচ্ছে। তোর মনে আছে ছোটোবেলার নীল তোকে কীভাবে মেরে মেরে খাওয়াতো? আর তুইও ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে প্লেট ভর্তি ভাত খেয়ে সাবার করে ফেলতি। নীল যদি এই কয়েক বছর দেশে থাকতো তাহলে নির্ঘাত চৌড়িয়ে চৌড়িয়ে তোর এই খাবারের প্রতি অনীহা কাটিয়ে দিত। এক নিঃশ্বাসে কথাগুলো খানিকটা রেগে রেগে বলল। চোখ বড় বড় করে মামানির দিকে তাকিয়ে তৎক্ষণাৎ নীল ভাইয়ের দিকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে মিটমিট করে ঠোঁট টিপে হাসছে। আমি তাকাতেই সবার আড়ালে চোখ টিপ দিল। ওনার এমন কাণ্ড দেখে হতভম্ব হয়ে হা হয়ে আসি। একে তো ওনাকে হাসতে দেখে তীব্র লজ্জায় মরে যাচ্ছি, তার ওপর আবার ওনার উদ্ভট আচরণ। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে এখন। আমি ইনোসেন্ট ফেস করে বাকি সবার দিকে তাকাতেই সবাই শব্দ করে হেসে দিল। কি মারাত্মক লজ্জা লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। চেয়ার টেনে উঠে দৌড়ে চলে গেলাম। পেছন থেকে মামি অনেক করে ডাকছে, দাঁড়াও মামনি, কোথায় যাও? আমি দাঁড়াইনি। ওখানে আর 1 সেকেন্ড থাকলেও লজ্জায় মরে শহীদ হয়ে যেতাম। ইস্কি বিশ্রী অবস্থাটাই না হয়েছিল। দৌড়ে বাসায় এসে হাঁপাতে হাঁপাতে শুয়ে পড়লাম। বাপরে কি অবস্থাতে যে পড়েছিলাম, আমার মান সম্মানের ফালুদা হয়ে গেল। ছোটোবেলায় যা হবার হয়ে গেছে, কিন্তু তাই বলে বড়বেলায় এসব বলতে হবে? মামনি এটা একদম ঠিক করেনি। ওইখানে নীল ভাইয়া সহ সবাই ছিল। আমাকে থাপড়ানোর কথাটা না তুললেও পারতো মামানি। প্রায় জোর করে চোখ বুজে শুয়ে আছি। কিছু ভালো লাগছে না, লজ্জা লজ্জা ভাবটা কিছুতেই কাটছে না। ধ্যাত, হুট করে চোখের পাতায় ভেসে উঠল নীল ভাইয়ার চোখ টিপ দেওয়ার দৃশ্যটা। সি কি খারাপ লোকটা।
আসার থেকে দেখছি কি অদ্ভুত আচরণ করছে, কিন্তু কেন? তার তো এমন আচরণ করার কথা নয়। এতটা শান্ত হয়ে আছে কেন লোকটা? কোথায় গেছে সে আগুনরূপী রাগ, রক্তিম চোখ, তিক্ত আচরণ? কঠোর নির্দয় লোকটা কি করে আজ এত নীরব? 4.5 বছরে বুঝি এতটা বদলে গেছে সে? এত হাতের লম্বা বেতের লাঠি নিয়ে রক্তিম লাল নয়ন জোড়াতে অসীম রাগ নিয়ে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে নীল তারার দিকে। তারার প্রতি সে ক্রুব্ধ, প্রচণ্ড ক্রুব্ধ। মেয়েটার দোষ এই যে সে দুপুরের খাবার সম্পূর্ণ শেষ করেনি। প্লেটের তলদেশে এখনও প্রায় 1/3 ভাত পড়ে আছে, যেখান থেকে 1 ভাগ মেয়েটি খেয়ে বাকি 3 ভাগ প্লেটে ছেড়ে রেখেছে। একদম নবজাতক বয়স থেকে তারার খাবারের প্রতি চরম অরুচি। খাবার দেখলে রীতিমতো জ্বর আসে মেয়েটার, কিন্তু তারার এই অনীহা নীল সহ্য করতে পারে না। তারাকে ঠিকঠাক খেতে না দেখলে ওর মেজাজ বিগড়ে যায়। আজকেও তার ব্যতিক্রম হয়নি। তোকে কয়দিন বলতে হবে খাবার শেষ করে উঠবি? কতদিন বলতে হবে? মেয়েটার কাদো কাদো মুখ দেখে কে ভয় সিটিয়ে গেছে সে। শ্যামলা মুখটা রীতিমতো ফ্যাকাশে হয়ে উঠেছে, চোখের কুর্নিশে টলমল করছে পানি, কাঁপছে সে ক্রমাগত। ভাই আমার খেতে ভালো লাগে না, বমি পায়। ভালো লাগে না? বমি পায় কেন? তুই কি প্রেগনেন্ট যে তোর বমি পায়? নীলের কথা শুনে তারা কাঁদতে কাঁদতে মাথা নাড়ালো। অর্থ না, সে প্রেগনেন্ট নয়। তাহলে তোর বমি কেন পায় শুনি? সমস্যা কি খাবারে? জানি না, আমার খাবার খেতে ভালো লাগে না। খাবারটা জলদি ফিনিশ কর, নয়তো মায়ের একটাও মাটিতে পড়বে না। করুণ দৃষ্টিতে মেয়েটা নীলের দিকে তাকিয়ে আছে। এ যেন কোনো আকুল পাথারে ভেসে গেছে সে। চোখজোড়া আরও একটু করুণ করে সে নন্দিতা আহমেদ অর্থাৎ নীলের মায়ের দিকে তাকালো তারা। অনেকক্ষণ যাবত তিনি নীরব দর্শক হয়ে বসে আছেন ডাইনিং টেবিলে, নিরন্তর দৃষ্টিতে দেখে যাচ্ছেন। হয়তো বোঝার চেষ্টা করছেন তার ছেলে রাখলে তাকে কেমন দেখায় বা অন্য কিছু। তারা ওনার দিকে তাকাচ্ছে কারণ উনি ওর শেষ ভরসা। এই কঠিন পরিস্থিতি থেকে পারলে উনি তারাকে উদ্ধার করতে পারে। আম্মুর দিকে কি তাকাচ্ছিস? খেতে বলিনি আমি? মামানি, আব্বু আজ তোকে বাঁচাতে পারবে না তারা। যা বললাম কর। পেট ভরে না খেলে বুদ্ধি হবে না, আর বুদ্ধি বিকাশ না হলে পড়বি কিভাবে? সামনে না তোর পিএসসি পরীক্ষা, ভালো রেজাল্ট করতে হবে তো নাকি? খেয়ে নে ঝটপট। বাধ্য হয়ে মেয়েটা অরসি সত্ত্বেও খেতে শুরু করলো। তারা নীলের কাছে প্রতিদিন পড়তে আসে। সামনে ওর ক্লাস 5-এর পরীক্ষা। নীলকে প্রচণ্ড ভয় পায় সে, তাই ওর মা ইচ্ছে করে নীলের কাছে টিউশনি দিয়েছে। যেহেতু সামনে বোর্ড পরীক্ষা, তাই বাধ্য হয়ে ওর পড়তেই হয়। আজ বিকেলেও পড়তে এসেছিল, কিন্তু দুপুরে না খেয়ে। অবাক করা বিষয়, নীল ওকে এক পলক দেখেই জোর করে ডাইনিংয়ে বসালো। বাকিটা সবার জানা। মুখ কাঁচুমুচু করে খাবারটা খেলো তারা। অনেক কষ্টে প্লেটের এক কোণের ভাত খেয়ে সরিয়েছে, কিন্তু এর চেয়ে বেশি খাওয়া ওর পক্ষে অসম্ভব ব্যাপার। নীল যে পরিমাণ ভাত ওকে গিলতে দিয়েছে, তার 1 ভাগ খেলেই পেট ফুলে টইটুম্বুর হওয়ার কথা, কারণ ছোট্ট তারার পেটের থলিটা তারই মতো ছোট্ট। তবুও নীলের চাপে পড়ে আরও 1 ভাগ খেয়েছে। আর কত খাবে সে? পেটে জায়গা তো হতে হবে। নীল যে ওকে ইচ্ছে করে শাস্তি দেওয়ার জন্যই এত এত ভাত দিয়েছে তা মেয়েটার অজানা নয়, তবুও কিছু করার নেই। ভাইয়া, কি হয়েছে? আর খেতে পারছি না। কথাটা কানে যাওয়া মাত্রই ঠাস করে চর মেরে দিল নীল তারার বাম গালে। তারপর রাগে গস্তে গস্তে বলল, এরপর থেকে না খেয়ে থাকলে তোকে আমি জাস্ট মেরে ফেলবো। গালে হাত দিয়ে তারা ছলছল চোখে তাকিয়ে আছে নীলের দিকে। এই মুহূর্তে ওর কেঁদে ভাসাতে ইচ্ছে করছে। কারণে অকারণে, দোষে বা ভালো কাজে প্রতিটা ব্যাপারই নীল শুধু মারে, ওকেই শুধু মারে। গালে ভীষণ ব্যথা করছে, জ্বলছে, চিনচিন করছে। ইস, কি ব্যথা! মাগো মা, কি ব্যথা! দূর, দুঃস্বপ্ন। এতক্ষণ যে আমি স্বপ্নে ভাসছিলাম তা বেশ বুঝতে পারছি। সেটা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছে আমার জানি না। নীল ভাইয়া ফিরে এসেছে। আমাকে কি তবে অতীতের মতোই শাসনে রাখবে? তার ইচ্ছে মতো চলতে গিয়ে আবারও কি হারিয়ে ফেলবো আমার স্বাধীনতা, ইচ্ছে প্রকাশ করার ক্ষমতা, এক চিলতে হাসি, দুষ্টুমিতে মত্ত হওয়া, জীবনের আনন্দের মুহূর্তগুলো? কেন ফিরল ওই লোকটা? আমাকে এত এত কষ্ট দিয়েও কি তার শান্তি হয়নি? আবারও আমায় আঘাত করতে ফিরে এসেছে সে। জীবনটাকে আস্ত নরকখানা বানিয়ে দিতে ফিরে এসেছে আবারও। চাই না আমি ওর মুখ দেখতে। ঘৃণা করি লোকটাকে আমি। আই জাস্ট হেট হিম।